আসসালামু আলাইকুম। এলো হুমায়ুন ভাই, দীর্ঘ সৌদি প্রবাসী 30 বছর, না 30 বছরের উপরে। ভাই গত 1.5 বছর আগেই সোলার প্যানেল স্থাপন করছিল। প্রথমে ওই যে নিচের সারি 6টা প্যানেল ছিল, পরবর্তীতে আরও 2টা বাড়ায় তার লোড অনুযায়ী। এই যে আমরা আসছি খুলনাতে, খুলনা শহরের বাইরে একটু খুদির বটতলা, রূপসা উপজেলার মধ্যে পড়তেছে। তো ভাইয়ের জায়গা সংকটের কারণে এই পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। কারণ অনেকেই এখন দেখতেছি ছাদ নষ্ট করার জন্যে সোলার প্যানেল লাগাতে যাচ্ছে না। ইচ্ছা আছে কিন্তু উপায় নাই। অনেকে ভিডিওতে এখন দেখি ফেসবুকে অনেক মার্কেটিং করতেছে সোলার স্থাপন করার পরে খুব গর্বের সহিত আমরা সোলার স্থাপন করলাম 6000 ওয়াট 12000 ওয়াট। তো আসলে টাইলস খনন করে গর্ত করে মানে ছাদের সাথে অল্প একটু হাইটেই বসাই দিচ্ছে, যাতে বাচ্চা কাচ্চা বাড়িও মারতে পারে, প্লাস ছাদের সৌন্দর্য নষ্ট, জায়গা নষ্ট। ওনাকে বুদ্ধি দেওয়া হয়েছিল, প্লাস আমরাই কাজ করছিলাম। সেটা হলো সিঁড়িঘর। প্রত্যেকটা বিল্ডিংয়ের উপরে কিন্তু সিঁড়িঘর আছে। আপনি সিঁড়িঘরটাতে চাইলে এক্সটেনশন করতে পারেন। ওনার প্ল্যানিংটা নিচে ছিল, পরবর্তীতে বললাম যে আর একটা সারি করা হবে, এই সারিটা বাড়াতে পারবেন, মানে আরও 6টা বাড়াতে পারবেন। এখানে পরে বললাম যে নিচে জায়গা থাকবে, এই জায়গাতে খুঁটি যদি বাড়িয়ে নিয়ে যাওয়া যায় প্রায় আরও 3টা প্যানেল এই জায়গায় বাড়ানো যাবে এই খুঁটি দিয়ে। এই পিলারের সাথে খুঁটি উঠে যাবে পাইপের। আর যদি মনে চায় যে আরও এক্সটেনশন করবে ভবিষ্যতে, যেহেতু ওনার প্ল্যান আছে, মাস্টার প্ল্যান 2 তলা পুরো বিল্ডিং, পাশে আরেকটা বিল্ডিংয়ে দেয় ওনার আত্মীয়ের। তো এখানে আরও এক্সটেনশন করতে পারবে, আরও একটা সারি বা 2টা সারি, টোটালি আরও 2টা সারি নিতে পারবে এখানে। তো সব মিলিয়ে ওনার প্ল্যানিংটা যেভাবে বলা হয়েছিল সেভাবে রাখা, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। কারণ সোলার যারা স্থাপন করে থাকেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, গ্রাহকটি কিন্তু অনেক টাকা খরচ করে, কিন্তু আসলে টাকাটা প্রপার ওয়েতে আপনার খরচ প্লাস সৌন্দর্যের একটা ব্যাপার আছে। এই যে আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু ফাঁকা রাখছি 5 ইঞ্চি করে প্রত্যেকটা প্যানেলে, এক প্যানেল থেকে আরেক প্যানেলে। এবং আরেকটা বিষয় হলো, আমরা ছাদের উপরে দেখাবো, সেটা ওই প্যানেলের নিচে যে এই সাইডটা দক্ষিণ দিক, ওটা ছাদের সাথে অনেকটা লাগানো যাবে না। কারণ পিছন দিক থেকে যদি বাতাস আসে, ওই বাতাসটা অন্তপক্ষে বের হওয়ার একটা জায়গা থাকবে। এই বাতাস বের হওয়ার জায়গা থাকলে প্যানেলের উপর প্রেশারটা কম পড়বে, ঝড়ের সময় প্যানেল উড়ে যাওয়ার চান্সটা থাকে না। এবং ওনার এখানে লবণাক্ততা যদিও আছে, ওই কী যেন এটা লাগাইছেন, কী লাগাইছেন, ওই যে পানিটা সংরক্ষণ যাতে করতে পারে উনি, এই পানি সংরক্ষণের জন্য উনি ওনার নিজস্ব প্রযুক্তিটা উনি পরবর্তীতে উনি নিজেই লাগাই নিচ্ছে, এটা লাগিয়ে নিয়ে এই পানিটা উনি রিজার্ভ করে আর কি, বর্ষা পানি ধরার জন্য, রান্নাবান্নি, গোসল। তো ভাই উপরে উঠি। রোদ তো ভালোই পড়ে না ভাই? রোদ তো ভালোই পড়ে। আসেন আগে গাছের সমস্যা হলে, গাছ তো সুন্দর করে সাইজ করা হয়েছে অবশ্যই ডানে ভাবে। জিজ্ঞেস করেন আপনি আমারে ভাই, আপনার সোলার যে স্থাপন করছেন, এটা আপনার তো আমাকে অনলাইনে খুঁজে পেয়েছিলেন। তো আপনার এই সোর্সিংটা মানে কিভাবে অনলাইনে খোঁজাখুঁজি করেছিলেন এটা তো আমি জানি না, আপনার ব্যাপার। আর দ্বিতীয়ত হলো যে এটা আপনি ব্যবহার করতেছেন কতদিন ধরে, প্লাস আপনি সুবিধা কী পারতেছেন। কারণ আপনার রিভিউটা নেওয়ার এই জন্যই আমার দরকার। আমার চাইতে বেশি দরকার হচ্ছে যারা এখন নতুন যারা গ্রাহক, তারা আসলে আস্থা পাচ্ছেন আসলে আমরা চলবে কি চলবে না। অনলাইনে অনেক মুখে প্রচলিত যে না, এই জিনিস বেশি দিন চলে না, টেকসই হয় না, মেনটেন্স কেমন করা লাগে বা লাগে না, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বাড়াতে পারবেন কি পারবেন না, বিদ্যুৎ ছাড়া সব কিছু চলে কিনা, আপনি একটু বলেন। আমি একজন গ্রাহক হিসাবে যদি বলি, প্রথমে তো অনলাইনে অনেক খোঁজাখুঁজি করছি। অনলাইনে তো অনেক দোকান আছে, অনেক শপ আছে যারা এগুলো বিক্রি করে এবং এই সার্ভিস দিয়ে থাকে, সেলসও করে ওরা। অনেক খোঁজাখুঁজির পরে আমার এক ভাই আছে, সায়েম ভাই, ওনার সঙ্গে কথা বলছি, ওনার থ্রু দিয়ে ইঞ্জিনিয়ার সাহেব এই মুস্তাফিজুর ভাই, এনার সঙ্গে পরিচয়।
তা এই পর্যন্ত যা কিছু করা ওনার বুদ্ধিতেই করা। তো আমি একটা ইনভার্টার নিয়েছিলাম ভালো গ্রো ওয়াটের, এবং ব্যাটারি নিয়েছি ওই ভাইয়ের কাছ থেকে। ইনভার্টার এনাদের মাধ্যমেই আনা হয়েছে। তো এই পর্যন্ত আমাকে যা পরামর্শ দিয়েছে সেটা আমার অনেক কাজে লেগেছে এবং অনেক উপকৃত হয়েছি আমি। প্রথমত যদি স্ট্রাকচারের ব্যাপার বলেন, স্ট্রাকচার তো সবাই বানায়, কিন্তু আমাদের সব জায়গায় দেখেছি কম বেশি জায়গার স্বল্পতা থাকে, এবং কোথায় মেইন জিনিসটা হচ্ছে আপনি কোথায় এটা বসাবেন। এক জায়গায় আপনি যদি এটা বসাই দেন, ওই মানে কমসে কম 10-15-20 বছরের জন্য আপনার জায়গাটা খেয়ে ফেললো, কিন্তু ব্লক হয়ে যায়, ওখানে আপনি কিছু করতে পারবেন না। তো এখন যদি আপনি কোনো ইঞ্জিনিয়ার, কোনো ভালো অভিজ্ঞ লোক দিয়ে যদি এই জিনিসটা প্ল্যানটা করান, যেমন আমারটা করানো হয়েছে, তাহলে এমন জায়গায় বসাবে, জায়গাও অল্প লাগবে, স্ট্রাকচারটা বড় হবে এবং মজবুত হবে। যেমন আমি তো নিচে লাগাতে চেয়েছিলাম, এখন উপরেই লাগাচ্ছিলাম এই 6টা প্যানেল। আমি তো বলছিলাম এখানে লাগাতে পারে, উনি আমাকে বুদ্ধি দিল কি ভাই এইভাবে না এইভাবে করেন। তো আমি যখন দেখলাম যে না, ওনার বুদ্ধি নেওয়া যায় এবং উনি ওনার বুদ্ধিটা আমার জন্য ভালো, আমি বললাম ঠিক আছে, যেটা ভালো ওটা করেন। তো উনি পরে বুদ্ধি দিল আমাকে, এই 6টা এখানে লাগালাম, পরে আবার এখানে 2টো এখনো লাগানো যাবে, প্রচুর, ওই একই ছাদ। আমার বুদ্ধিতে হয়তো আমি 6টা লাগালে এখানে জায়গা থাকতো না, কিন্তু ওনার বুদ্ধিতে 6টার পরে আরো 2টো লাগালাম, এখন এখানেও জায়গা আছে, এখানেও জায়গা আছে, প্রচুর জায়গা। তো এগুলো মাথায় রাখতে হবে। সবাই তো ফিট করে চলে যায়, পয়সা নিয়ে চলে যায় ফিট করে, আপনি এটাতে উপকৃত হলেন, আপনার জায়গা ব্লক হয়ে গেল, এগুলো কিছু খেয়াল না। সবাই কিন্তু এগুলো আপনাকে ভালো বুদ্ধি দেবে না। তো একজন ভালো ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান বা যারা এগুলো সাজেস্ট করে, তাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে। আপনি এটা কতদিন ধরে ব্যবহার করতেছেন? এটা আমি আজকে 1.5 বছর যাবত ব্যবহার করতেছি। প্রথমে তো 6টা ছিল, তারপর আরো 2টো বাড়ালাম, আমার চাহিদা একটু বেড়েছে, এই জন্য। তো আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছ থেকে, এই মুস্তাফিজুর ভাইয়ের কাছ থেকে আমি প্যানেল নিয়েছি। ওর আগে প্যানেল আরেক ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আউটপুট ভালোই পাচ্ছি আমি। আপনি টোটাল লোড কত থাকে আর টোটাল ক্যাপাসিটি এখানে কত? আপনার আমার ক্যাপাসিটি আছে টোটাল 4560। 4560 6টাতে 4560 প্যানেল। আপনার আউটপুট কেমন পাচ্ছেন? মানে আমরা তো বিক্রেতা হিসেবে আমরা বলে থাকি ভালো, কিন্তু আপনি তো গ্রাহক হিসেবে আপনি কেমন পান বা আউটপুট কেমন? আমি যদিও বা লাইভ এখন দেখাবো, এখন রোদ আছে পর্যাপ্ত মোটামুটি আমার বাসাতে। আউটপুট আমি আগে যখন আমার 6টা প্যানেল ছিল তখন একটু কম পেতাম। সকালবেলায় 7টার দিকে নাস্তা বানানো যেত না। আমি আবার পুরা ঘরে কিন্তু হিটার ব্যবহার করি, পুরো এই সোলারে আমার রান্না বান্না এখন সোলারেই হয়। ঘরের সবকিছু সোলারেই চলছে, 2টো ফ্রিজ চলছে। লোডের ব্যাপারে যদি বলি, 2টো ফ্রিজ চলছে, ঘরে ফ্যান আছে এবং হিটার আছে 1300 ওয়াটে, 1600 ওয়াট আমি ব্যবহার করি। আমার সাবমার্সিবল পাম্প আছে, এগুলো চলতেছে সব, কোনো সমস্যা নেই। আগে যখন 6টা ছিল কম পড়তো, পরে 2টো অ্যাড করাতে আর একটু ওয়াট বেড়ে গেছে। তো লোড মোটামুটি ভালোই, 6টা থেকে আমি মোটামুটি ব্যবহার করতে পারি যা লোড হয় আমার। আর 8টা-9টার দিকে যদি আকাশ পরিষ্কার থাকে। আসসালামু আলাইকুম। আপনাদের আরো একটা জিনিস দেখাবো। অনেকে অনেক সোলার লাগিয়ে থাকেন, স্থাপন করে থাকেন, স্ট্রাকচারের দিকটা কেউ মনোযোগ ওভাবে দেন না। শুধুমাত্র প্যানেল, ইনভার্টার আর ব্যাটারি, তাতে আপনারা মনে করেন যে মনে হয় সোলার স্থাপন কমপ্লিট। এখানে যে কেবল টানা লাগে, কেবল টেনে নিয়ে যাওয়া লাগে নিচ পর্যন্ত, আবার সোর্সের লাইন আসে, মিটারের লাইন ইনভার্টারে ঢুকে, ব্যাটারি লাইন এসে ঢুকে। তো এখানে একটা বড় বাজেট হলো, মানে চতুর্থ বাজেট। প্রথম বাজেট হলো সোলারের, দ্বিতীয় বাজেট ইনভার্টার, আর যদি লিথিয়াম ব্যাটারি নেন সবচেয়ে বড় বাজেট হয়ে যায় লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে। তো চতুর্থ বাজেট হলো আমাদের স্ট্রাকচার অনেকে অনেক নর্মালভাবে করে থাকে, এত হাইট করে না কেউ, এই ছাদের সাথে লাগিয়ে দেয়। তো ছাদের সাথে লাগাতে অসুবিধা হলো যে এই ছাদ থেকে, মানে পিছন দিক থেকে যখন বাতাসটা যায়, উত্তর দিক থেকে বাতাসটা লাগে, কিন্তু বাতাসটা বের হওয়ার জায়গা থাকে না, তাতে কি প্রেশার পড়ে প্যানেলের উপরে, প্যানেল উড়ে যাওয়ার চান্সটা আছে, তাই না? আর বাতাসটা এদিক দিয়ে যাবে। সচরাচর আমাদের দেশে কালবৈশাখীটা আসে কিন্তু উত্তর পশ্চিম থেকে কালবৈশাখী আসে। আর এটা যেহেতু মানে ঝড় বেশি হয় এই অঞ্চলে, দক্ষিণাঞ্চল যেহেতু ঝড় বেশি, বিভিন্ন সাইক্লোনের ব্যাপার স্যাপার আছে, তো এই জন্য মজবুত করা হয়েছে। এটা হচ্ছে 2 ইঞ্চি 4 মিলি অ্যাঙ্গেল, সরি এটা 5 মিলি দেওয়া ছিল, 2 ইঞ্চি 5 মিলি অ্যাঙ্গেল দেওয়া আছে ওরা মজবুত করার জন্যে। তো এই 2 ইঞ্চি 5 মিলি অ্যাঙ্গেল হাইটও করা হয়েছে।
হাইট করা হয়েছে পর্যাপ্ত 2 সারি করার জন্য, মানে প্ল্যানিংটা ছিল 2 সারির, কিন্তু প্রথমে স্থাপন করা ছিল 1 সারি এবং একই স্ট্রাকচারে। পরে কিন্তু আস্তে আস্তে এই যে বাড়াচ্ছে, উনি কিন্তু 2টা বাড়াইছে, ওদিকে আরেকটা বাড়াতে পারবে, আর এখানে আরো 3টা বাড়বে, প্লাস আরো যদি মনে করে যে ওইখানে পিলার দিয়ে খুঁটি দিবে, এখান থেকে কিন্তু আরো চলে যেতে পারবে সামনের দিকে। ছাদটা দেখছেন, ছাদটা কিন্তু কোনোভাবেই নষ্ট হয় নাই, টাইলস করা আছে, কোনোভাবে নষ্ট হয় নাই। ছাদ রোদও পড়তেছে। উনি যদি মনে করেন না আরও প্যানেল বাড়াবে, আরও 2-3 সারি নিতে পারে নিচ থেকে, যত হাইট বাড়াবে আপনার মানে পিলারের সাইজ তত মানে চওড়া করবে, চওড়া করলে উনি নিতে পারবে আর কি। আর আরেকটা বিষয় দেখায় আপনাদের, যেটা গুরুত্বপূর্ণ দিক, শুধু আপনাকে হাইট করলে হবে না। এই জায়গাটা এটা কিন্তু পরে ঢালাই করা, লাগানোর পরে। এর ছবিটা আপনাদের ভিডিওর সাথে জুড়ে দেবো আমি। সেটা হলো এটা পায়া করা হয়েছে ক্রসভাবে, করার পরে অনেকে লাগিয়ে থাকে রয়্যাল বোল্ট 4 কোণা 4টা দিলে হয়, কিন্তু 4 কোণা 4টা না, রয়্যাল বোল্ট অনেক কটা করে দেওয়া, কারণ চওড়া তো। আপনাকে দেখা লাগবে যে হাইট কত বাড়তেছে। ওই হাইট যত বাড়বে নিচ থেকে মানে ফ্লোর থেকে উচ্চতা যত বাড়বে একটা খুঁটির বা পিলারের, একটা খুঁটি বা পিলারের, যেমন আপনার এইটা হচ্ছে 1 ফিটের বেশি আছে, 18 ইঞ্চি, তাহলে আপনার খুঁটি যত হাইট বাড়বে, ধরুন 3 ফিটে যতটুকু হাইট দিতাম, আমার 6 ফিটে 3 ফিটে এটা চওড়াটা করতাম আমি 1 ফিট, আমার এটা হাইট যত বাড়ছে এটা আরো প্রশস্ত। তার মানে ব্যাপারটা হলো এরকম, ব্যাপারটা হচ্ছে আমি এভাবে দাঁড়ায় আছি, যখন আমার উচ্চতা বাড়বে, আমার পা কিন্তু আরো তত দূরে প্রসারিত করলে পরে আমার ব্যালেন্সটা পাবো। ঠিক পায়াগুলো তত দূরে দূরে প্রসারিত করা লাগবে। প্রসারিত করার পরে একটা টানা দেওয়া হয়েছে যাতে দোল না খায়। তো এই জিনিসটা খেয়াল রাখা লাগবে। অনেকে শুধু মন মতো হাইটটা বাড়ায় দেয়, হাইট বাড়ায় দিলে শুধু হবে না, এই বিষয়গুলো আছে। আর একটা বিষয়, এই যে এটা কিন্তু একটা গ্যাপ রাখা লাগবে। অনেক জায়গায় অনেকে গ্যাপ রাখে না, এই গ্যাপটা যদি না রাখেন তাহলে বিপদে পড়বেন। বাতাসটা যখন আসবে, বাতাসটা কিন্তু পাস করতে পারবে না। আর শুরু, হ্যাঁ, এই যে দেখেন আরেকটা জিনিস দেখে আপনাদের, পাহাড়ি অঞ্চল বা সমুদ্রের আশপাশের যে অঞ্চলগুলো, ওই প্যানেলের যে পানিটা, চুয়ে পড়া পানিটা, এটা সংরক্ষণ করা যায় খাবার পানি হিসেবে বা মিষ্টি পানি হিসেবে, পাহাড়ে বলেন বা সমুদ্রের আশেপাশে এলাকায়। তো এইটা খুলনার আমরা যেহেতু এই প্রান্তে আছি, লবণাক্ত এলাকা, এই প্ল্যানিংটা করা হয়েছে যে বৃষ্টি পানি ধরে যে পানি ধরা হয়েছে, এই বৃষ্টি পানিটা আবার বোতলে সংরক্ষণ করা হয়, প্ল্যানিং করে ভিতরে গেছে। আসেন আপনাকে দেখাই, এটা পাহাড়ে করতে পারা যায়। এই পাহাড়ি অঞ্চলে পানির সংকট প্লাস সমুদ্র অঞ্চলে, এটা এখানে নিয়ে আসেন। সব এটা খাবার পানি, আর বড় বড় ড্রামে আছে। এই পানিগুলো সংরক্ষণ করা হয় মূলত মিষ্টি পানি হিসেবে। তো শুধু সোলার প্যানেল স্থাপন যে শুধু বিদ্যুৎ উৎপাদন ব্যাপারটা তা না, সেই প্ল্যানিং করে যে ছাউনি দিয়ে আমরা যে পানিটা সংরক্ষণ করি, এটা করা যায়। এটা পাহাড়ি অঞ্চলে যে পানি কষ্ট সেটা দূর হবে, আর সামুদ্রিক এলাকায় যে আশপাশের এলাকাগুলো স্থাপন করলে এবার প্ল্যানিং করে বলে সবকিছু সম্ভব, একের ভিতরে সব। আসেন এবার ব্যাটারি আর ইনভার্টার দেখাই, পোস্ট করো। হ্যাঁ, আপনাদের উপরে ছাদের উপরে আমরা সোলার প্যানেল স্থাপনের ভিডিও দেখালাম বা বিস্তারিত বর্ণনা দেখালাম, স্ট্রাকচার বানানো দেখালাম, প্যানেলের মানে প্ল্যানিং পরিকল্পনাটা দেখালাম, যে ছাদ নষ্ট না করে বা পানি সংরক্ষণ করা, ছাদ নষ্ট না করে মানে প্যানেল স্থাপন করা সেটা, প্লাস পানির ট্যাঙ্কি যে ছায়ার মধ্যে থাকতেছে সেটা, ওই চাইলে প্যানেলের নিচে, প্যানেল যদি হাইড করেন ওর নিচে কাপড় শুকানো যায়। আর একটা বিষয় হচ্ছে যে এখন হচ্ছে নিচের বিষয়, উপরে প্যানেল দেখাচ্ছি, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। উপরে কিন্তু 4টা ধাপের মধ্যে 2টা ধাপ দেখাচ্ছি, সেটা হচ্ছে স্ট্রাকচার, ইনভার্টার, প্যানেল। এটা হচ্ছে ইনভার্টার, এটা গ্রোয়াটের ইনভার্টার। এবার যে কোনো ভালো ব্র্যান্ডের আপনি ইনভার্টার দিতে পারেন, ইউজ করতে পারেন, আপনার পছন্দের উপরে নির্ভর করবে, বাজেটের উপরে নির্ভর করবে। এখানে 5 কিলোওয়াটের গ্রোয়াটের ইনভার্টার, 48 ভোল্ট ব্যাটারি সিস্টেম। ব্যাটারি হচ্ছে আমাদের লিথিয়াম ব্যাটারি। আপনি যে কোনো মানের মানে যে কোনো ব্র্যান্ডের বলেন, আর ভালো মানের ব্যাটারিটা হওয়া লাগবে। ব্র্যান্ড দেখলেন কিন্তু মালটা কপি, ডুপ্লিকেট হবে না, হ্যাঁ ওই করবেন। তো ঠিক আছে, সমস্যা নেই।
তো আপনি ব্যাটারি লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন। আপনার এখানে লিথিয়াম ব্যাটারির সুবিধাটা হলো যে এখানে খেয়াল করেন, যেভাবে গেটের সাথে ভাই কিন্তু প্রথমে যখন আমি প্ল্যান করলাম যে ইনভার্টার এখানে বসবে, আমার ছাদে বসবে, সব খুশি। লাস্ট ফিনিশিং এ উনি কিন্তু ব্যাটারি রাখার জন্য খুশি না, সন্তুষ্ট না আমার প্রতি। যে ভাই কিভাবে ব্যাটারি এত পাশে, মানে রাস্তার ধারেই আমার রাস্তা, এটা আমার ঘর সাজানো গোছানো প্ল্যান, এই যে ইয়া আহ, আমাদের ওয়ার্ড্রপ আছে, আমার নষ্ট হয়ে যাবে, তো বাচ্চা কাচ্চা হাত দিলে সমস্যা করবে। আসলে দেখেন, অল্প জায়গার মধ্যে লিথিয়ামের ব্যাটারি এই সুবিধা, অল্প জায়গার মধ্যে হয়ে গেছে, ঘরের মধ্যে রাখা গেছে। আর আমরা ব্যাটারি কেস আলাদা করি, ঘরে চিপাই করি অথবা রান্নাঘরে রাখি, যেখানে আমার ওই তেল চিটচিটা ভাব হয়। এসিড পড়ে, এসিড ব্যাটারি হলে এসিড ব্যাটারি জায়গাও অনেক লাগতো। তারপরে এর সাথে জামা কাপড় যদি ঠিকতো, জামা কাপড় কিন্তু নষ্ট হয়ে যেত। তো সেটা কিন্তু হয় না। এর সাথে যখন আরেকটা ব্যাটারি জুড়ে নেবে এখানে রাখতে পারেন, অথবা দুইয়ের অধিক যখন 100 অ্যাম্পিয়ার হবে তখন কিন্তু আপনি র্যাক সিস্টেম করে নিতে পারবেন। র্যাক সিস্টেম করলে পরে আপনি কিন্তু একাধিক এই অল্প জায়গার মধ্যে আপনি ব্যাটারি রেখে যাচ্ছে, র্যাক করে আপনি প্রায় 10টা 12টা 15টা পর্যন্ত আপনি ব্যাটারি রাখতে পারবেন। তাতে ক্যাপাসিটি বৃদ্ধি পাবে। আরেকটা হলো, বলবো, বলেন ভাই। আমি গ্রাহক হিসাবে বলি, ইনভার্টার এবং ব্যাটারিটা সবসময় খোলা জায়গায় রাখবেন, যেখানে বাতাস চলাচল করে। একে কোনো অবস্থাতেই বন্ধ জায়গায় রাখা যাবে না। কারণ এই যে ফ্যানগুলো আছে ভিতরে, যে গরম হাওয়াটা ওটা বের করে ফেলে, তাতে আপনার ভিতরে সার্কিট গরম হয় না। আর সার্কিট বেশি গরম হলে জানেন তো এর লাইফ কমে যাবে। এবং যদি নর্মাল টেম্পারেচারে 37 বা 36, 35, 38 এর ভিতরে অপারেটিং করলেই ভালো থাকবে। তো মেইন শর্ত হচ্ছে এটা আপনাকে ভালো জায়গায় খোলামেলা জায়গায় রাখতে হবে। তেল চিটচিটে যেখানে ময়লা আবর্জনা ওখানে রাখা যাবে না। ব্যাটারিটাও ঠিক একই অবস্থা, ব্যাটারিটা খোলা জায়গায় রাখবেন। আপনি দেখেন, আমি এখানে পিছনেও ফাঁকা, এখানে ফাঁকা, বাতাস আসতে যাচ্ছে, মানে এর টেম্পারেচার নর্মাল থাকবে, মানে তাপমাত্রাটা নর্মাল তাপমাত্রায় রাখতে হবে এটা, তাহলে এগুলো ভালো থাকবে। আর মাঝে মাঝে এগুলো সবসময় দেওয়ালের যেখানে খোলা জায়গায়, যেখানে আলো বাতাস পায় ওখানে রাখে। আমি তো ফ্যানও চালায় রাখি এর জন্য, কারণ এই জন্য নর্মাল টেম্পারেচার থাকে। বলেন আপনি। আচ্ছা, তো এটা অল টাইম কিন্তু কুলিং ফ্যান চলতে থাকে। ভাই যেটা বললো, উনি গ্রাহক হিসেবে কিন্তু উনার মতো বক্তব্য দিল। উনাকে বলেছিলাম, শুধু বলে গেছেন যেটা ভালো জায়গা, মানে মানে ডাস্ট মুক্ত জায়গা যদি থাকে, কম ডাস্ট যেখানে, সেখানে থাকলে সুবিধা হলো যে এই যে আইজিবিটি মসফেট আছে, তারপর প্রত্যেকটা মসফেটের যে কুলিং সিস্টেম আছে, মানে হিট সিং আছে, সেগুলোতে যখন ডাস্ট জমে যায় হিটটা কিন্তু রিডিউস করতে পারে না, যার ফলে সেটা হিট বেড়ে যায়, মসফেট ফেটে যায়। তো এই কাজটা ভাইকে বলেছিলাম যে আপনি একটু মাঝে মাঝে ব্লোয়ার মারেন। তো ভাইকে জাস্ট একটু ব্লোয়ার মারতে বলছি, ভাই এবার কি করছে, ভাই নিজে নিজেই 2 মাস 3 মাস পরে নিজে থেকে, যদিও এত পোষণ পড়েন কিন্তু ভাই যত্নটা বেশি নাই, ব্লোয়ার মারে, প্লাস হচ্ছে উনি উপরে পার্ট খুলে নিয়ে ভিতরে ব্লোয়ার দিয়ে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে উনি পরিষ্কার করে। কারণ খেয়াল করবেন, এ ধরনের সেট আপ যাদের বাসায় নেওয়ার সক্ষমতা থাকে, যেসব গ্রাহকদের, তো তাদের মোটামুটি একটা, আমরা অনেক কথা বললাম, আউটপুটে আসি আমরা। আউটপুটে আমরা দেখালাম, আমরা কিন্তু অলরেডি রোদ আছে। কয়টা বাজে এখন? প্রায় 11টা। আমাদের এখন বাজে 11টা, না 11টা 56 বাজে। রোদ আছে ছাদে, দেখালাম পর্যাপ্ত রোদ। আপনার নামতেছে 2900 3000 ওয়াট নামতেছে এই রোদে। আমার ব্যবহার হচ্ছে 1800 ওয়াট মতো ব্যবহার হচ্ছে। আমার বিদ্যুতের লাইন এখানে টোটালি অফ করা আছে। সোলারের থেকে নামতেছে, ব্যাটারি চার্জিংও নিচ্ছে। এখানে ব্যবহার হচ্ছে আপনার 1800 মতো। তার মানে 1800 ব্যবহার হচ্ছে, বাকিটা কিন্তু ব্যাটারি চার্জিংয়ে যাচ্ছে। এবং চার্জিংটা আপনাকে দেখায়, এখানে ব্যাটারিটা চার্জ নিচ্ছে, চার্জিংয়ে যাচ্ছে, চার্জিং দেখাচ্ছে, চার্জ যদিও হয়ে গেছে দেখাচ্ছে। এখানে ব্যবহার হচ্ছে। আর একটা মজার বিষয়, এই জায়গাটা আপনি যেহেতু এটা 1900 টানতেছে, এখন 1900 2000 নামতেছে সোলার থেকে। ব্যাপারটা এরকম না যে এত রোদেও আমার কম নামতেছে কেন। বিদ্যুতের সিস্টেম অনুযায়ী, কারশফের ল মোতাবেক আমি বলি, সেটা হচ্ছে যেটা থিওরিটিক্যালি বলি আপনাদের, যে আপনি যতটুকু ব্যবহার যদি না করেন, হ্যাঁ, আপনি উৎপাদন করে বিদ্যুৎটা প্রেরণ করলেন, ওটা কোনো একদিকে ব্যবহার হবে। আপনি ব্যবহার না করলে সেটা এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে। আপনাকে তো ব্যবহার করতে হচ্ছে। সূর্য থেকে অ্যাবজর্ব করতেছে, আপনার দেখা যাচ্ছে 4500 ওয়াট আপনি নিচ্ছেন। 4500 তো আপনি সিস্টেম লস বাদ দিয়ে 4000 4200 ম্যাক্সিমাম টাইম ওটা, কিন্তু 4000 4200 খুব কম টাইম হয়। আপনার তার নিচে অ্যাভারেজ 3500 3600 আপনি পান। 3600 পাই, গ্রাহক নিজে বললো 3600 কখন পাবেন? যখন আপনি এখানে ব্যাটারিতে চার্জ নাই, চার্জ খালি আছে, ব্যাটারিতে চার্জও নিচ্ছে, প্লাস আপনার এখানে 4000 লোড ব্যবহার হচ্ছে, অথবা 4000 লোড চালাইছেন, নামতেছে 3600। তার মানে আপনি ম্যাক্সিমামটা পাচ্ছেন। যদি আপনার ব্যবহার করেন 2000 ওয়াট, এখন যদি 4000 কেন 40,000 ওয়াটও সোলার লাগানো থাকে,
আপনার এখানে 40,000 ওয়াট শো করবে না। আপনার 2000 নামতেছে, 2000 ওয়াটই শো করবে। 2000 ওয়াটের হয়তো 200 বেশি টানবে। যে সিস্টেম লসে যে কুলিং ফ্যান দেখলেন যে স্পিড বেড়ে গেছে, এটা তো অনেকে ভয় পান যে আমি অনেক প্যানেল লাগাইছি, কিন্তু প্যানেল লাগানোর পরে আমার আউটপুট কম দেখায়। আপনি ব্যবহার যদি না করেন আউটপুট তো কম পাবেন। অনেকে কি করে ভিডিও কল দেখায় আমাকে, অনেক গ্রাহক আছে যে অন্য জায়গা থেকে মাল নিয়েছে, পরবর্তীতে পরিচয় হয়েছে। তো এই সমাধানটা দিই, আপনি ব্যবহার কম করতেছেন কিন্তু আপনি চাচ্ছেন 4000 আমার নামছে না কেন, ও নেমে যাবে কোথায়? বিদ্যুতের বিশেষ শর্ত হলো ক্লিপ অন মিটার। আপনার ক্লিপ অন মিটার, যদি আপনি ক্লিপ অন মিটার ধরেন, ক্লিপ অন মিটার ধরবেন, তার মানে আপনার সিটির ভিতর দিয়ে, সিটি যেটা কারেন্ট কয়েল বলি, তো এই কারেন্ট কয়েলের ভিতর দিয়ে আপনার যদি বিদ্যুৎটা প্রবাহিত হয় তাহলে তো আপনার এখানে শো করবে। আপনার ব্যবহার থাকতে হবে, ব্যবহার না হলে আপনার এখানে শো করবে না। যেমন আপনার বিদ্যুতের লাইনে মিটার লাগানো আছে, সব আছে, লাইট ফ্যান সব চলে, অথচ আপনার ব্যবহার যদি না থাকে আর আপনি চাচ্ছেন যে এখানে আমার ওয়াট উঠুক, তাহলে তো আপনার বাসাতে অল টাইম বিদ্যুৎ উঠতো। আপনার সংযোগ আছে, ব্যবহার করতেছেন কম, আপনার শো করতেছে ওইটুকুই। আর যদি বেশি ব্যবহার করেন বেশি শো করবে। এখানে আমাদের 2800 ব্যবহার হচ্ছে, এই যে 1800 ব্যবহার হচ্ছে, 1800 1900 নামতেছে, মানে সিস্টেম লস, ব্যাটারি অলরেডি চার্জ হয়ে গেছে। প্রথমে দেখা যাচ্ছিল স্টার্টিং লোড নিয়েছিল, তো ব্যাটারি থেকে ব্যাকআপ দিয়েছিল, তো খালি হয়ে গেছিল। ওই 1800 টানতেছিল, নামতেছিল তখন 2900। তার মানে ব্যাটারি যেটুকু খালি হয়েছিল অল্প টাইমের জন্য স্টার্টিং লোড মানে ফিল আপ করার জন্য ঘাটতিটা, তখন কিন্তু ওই আবার ফিল আপ করে নিচ্ছে, নিচ্ছে। এই যে এখন কিন্তু দেখেন, খেয়াল করেন, এখন কিন্তু এই যে সূর্যের আলো কমে গেছে, মেঘলা তো। হ্যাঁ, এই যে এখন 1200, এই যে সূর্যের আলো, এই যে কথা বলতে বলতে কিন্তু মেঘলা, এই যে বাইরে দেখো, এই যে মেঘ চলে আসছে, সোলারের সামনে মেঘ চলে আসছে, ডিসচার্জ হচ্ছে, সোলারের সামনে মেঘ চলে আসছে। এই যে 1900 কথা বলতে বলতে, আপনাদের এটা কিন্তু কাটছাট ভিডিও না, 1900 কথা বলতে বলতে 1400 চলে আসে, আর টানতেছে 18। তার মানে বাকিটা এখানে কিন্তু বিদ্যুতে নেই, ভর্তুকি দিচ্ছে এই যে ব্যাটারি থেকে। এই যে এখন সূর্য বাইরে কিন্তু অলরেডি আছে, এখন সূর্য বেড়ে গেছে, তার মানে আবার এই যে চার্জিং হওয়া শুরু হলো, যেহেতু রোদ বেড়ে গেছে, উল্টা আবার ব্যাটারি কি দিচ্ছে, এই যে আচ্ছা। তাহলে এখানে যে এখন আবার চার্জিং হচ্ছে, মাত্রই ডিসচার্জ হচ্ছিল, মাত্রই চার্জ হচ্ছিল। এই জন্য বলি যে ছোট হলো আপনাদের ইনভার্টার, হাইব্রিড ইনভার্টারের সাথে একটা ব্যাটারি দরকার। অনেকে বললেন ভাই আমার সোলার থাকবে, ইনভার্টার থাকবে, আমি সরাসরি দিনে চালাবো। আপনি সরাসরি দিনে চালালো, এজন্যই ব্যাটারি আপনার রাখা দরকার। ছোট হলে ব্যাটারি রাখা দরকার, পানি ব্যাটারি রাখেন, লিথিয়াম রাখেন, যাই রাখেন, তো লিথিয়াম হলে খুব দ্রুতই হবে চার্জ। আপনার যদি ব্যাটারি না রাখতেন, এই সময়টাতে বিদ্যুৎও নাই, তাহলে কি হতো? অবশ্যই আপনি চেষ্টা করবেন যে ব্র্যান্ড নেন, কোয়ালিটি ফুল ব্যাটারি এবং ইনভার্টার, হাইব্রিড ইনভার্টারের সাথে ফুল মানে সোলার সিস্টেমে যদি যান, হাইব্রিড ইনভার্টার বা হাইব্রিড সোলার সিস্টেম সাথে আপনার লিথিয়াম ব্যাটারি হচ্ছে পারফেক্ট, মানে পারফেক্ট জুটি। এর সাথে সুবিধাটা হচ্ছে একটু দাম বেশি প্রাথমিকভাবে। আপনার 200 অ্যাম্পিয়ার একবারে নেওয়ার সামর্থ্য নেই, নিয়েন না, আপনার দাম অনেক বেশি পড়ে যাচ্ছে। আপনি ছোট নেন, 100 অ্যাম্পিয়ার দিয়ে কাজ চালান, উনি যেমন চালাইছে, আপনার লোড বাড়বে আবার বাড়ে নেন, আরো লোড বাড়বে আরো বাড়ে নেন, প্যানেল বাড়ে নেন। ইনভার্টার কিন্তু আপনি রাখবেন বড়টা, আপনার বাসা 3 কিলো লোড, আপনার দরকার না, আপনি বড় রাখেন, এটা স্টার্টিং লোড নিতে পারবে। একটা এসি ছাড়লো, সাথে উনি পানি পাম্প ছাড়ছে, নিতে পারবে। যদি 3 কিলো হতো, হয় এসি ছাড়তে হতো, এসি বন্ধ করে পাম্প ছাড়তে হতো। স্টার্টিং লোডটা যে কোনো সময় ট্রিপ করে বসে নিতে পারে না। কিন্তু বড় ইনভার্টারের ক্ষেত্রে আপনি এটা যদি মনে করেন ভবিষ্যতে আরেকটা এসি বাড়াবে, মানুষের তো চাহিদা শেষ না, যেহেতু উনি বিল্ডিং মানে আজীবনের জন্য, সেটআপটা হচ্ছে আজীবনের জন্য। হয়তো এটা একবার রিপেয়ার মেইনটেন্সে যাবে, এটাও যাবে, কিন্তু নিশ্চয়তা কি এটা 2 বছর 3 বছর 1 বছর যে যার প্রতিষ্ঠানে দিয়ে থাকে। আর এটা হচ্ছে 5 বছর দিয়ে থাকে। এখন আমাদের দেশে যেগুলো চলতেছে 5 বছর, অনেকে বলতেছে 10 বছর। তো এই ব্যাটারিটাও সেফটি হচ্ছে যে বিএমএস আছে, যে কোনো প্রবলেম ওই দেখতেছে, বিএমএস দেখবে, সেলে আগে ধাক্কা খাবে না। কোনো সময় আপনার গ্রাহক যখন আপনি ওয়ারেন্টি পিরিয়ড শেষ 10 বছরের মাথায় বা 8 বছরের মাথায় 5 বছরের শেষ হয়েছে ওয়ারেন্টি, যখন নষ্ট হলো, কারণ আপনি একাধিক ব্যাটারি যেহেতু আছে, যে কোনো একটা ব্যাটারি তুলে নিয়ে যেতে পারবেন, মেনটেন্সে পাঠাতে পারবেন, পুরো বিল্ডিং অন্ধকার হবে না। এখন অনলাইনে বেশিরভাগ করতেছে, ওই মার্কেটিং চলতেছে, দেখতেছি ওই বড় বড় 300 অ্যাম্পিয়ারের ব্যাটারি, একটাই ব্যাটারি সব মানে চাহিদা ফিল আপ করবে। মানলাম ওটার রিপেয়ার মেনটেন্স এবং ওয়েট 3 তলা 5 তলা 10 তলা উঠানামা ভেরি টাফ। আপনার নষ্ট হলে ডিস্টার্ব হলো, নিজস্ব পরিবহনে করে কিন্তু নিয়ে যেতে হবে ঢাকা বা অফিসে, আমরা সাপ্লাই দিলাম আমাদের কাছে, উনি কিন্তু 15 দিন হোক, 1 মাস হোক বা 1 সপ্তাহ হোক অন্ধকারে থাকবেন। আর ওটা আপনি যখন ওয়ারেন্টি পিরিয়ড শেষ হবে, তখন আপনি কি করবেন? একটা যন্ত্রের মধ্যে পড়বেন, পিএমএস অ্যাভেলেবল না, আপনার সব মানে মেনটেন্যান্স পাশপাতি। কিন্তু যখন ছোট ছোট ব্যাটারি আপনি প্যাক তৈরি করবেন, 100 অ্যাম্পিয়ার দিয়ে 4টা বা 8টা 10টা আপনি বাড়ান, যে কোনো একটা সমস্যা হয়, যে কোনো একটা খুলে পাঠিয়ে দিলেন, আমরা নিয়ে গেলাম, যে প্রতিষ্ঠান আপনাকে সরবরাহ করবে সে তারা নিয়ে গেল। কিন্তু এই কাজটা যদি না করেন, একটা বড় নেন, তাহলে একটা নষ্ট মানে পুরো অন্ধকার।
তারপর পুরো অন্ধকার, আপনার বাসাতে আইপিএসও নাই, কিছু নাই, আপনি অন্ধকারে রাত্রি যাপন করবেন বা অন্ধকারে 10-15 দিন পার করবেন বা 1 সপ্তাহ পার করবেন। এটা যদি ঢাকায় আমি পাঠাই, এই খুলনা থেকে বা ঢাকা অফিসে, সবার অফিস তো সব জেলায় না, এ পর্যায়ে কেউ যেতে পারেন। যদি আমরাই একাধিক অফিস বিভিন্ন পয়েন্টে খুলে রেখেছি, রাজশাহী, হবিগঞ্জ, আমার খুলনা, ওই ফেনী, কুমিল্লা, তো সবাই তো এই কাজটা না, ঢাকায় সবার সেন্টার পয়েন্ট হচ্ছে ঢাকা। আমি যদি ঢাকায় পাঠাই, আমার পরিবহনে 1 দিন থেকে 2 দিন যাবে, রিসিভ করবে, মিডিলে 2 দিন উনি চেক করবে, পাশপাতি যদি অ্যাভেলেবল হয় তাও আবার ব্যাক করতে মিনিমাম 5 দিন। আর এগুলো না হলে তো ঝামেলা। 300 অ্যাম্পিয়ারের ব্যাটারির পাশপাতি বিএমএস অ্যাভেলেবল হয় নাই, এই ব্যাটারিটা হুঁচুকে পড়ে নিয়ে ওটাও বোকামি কাজ। আপনি এই ব্যাটারিগুলোই নেন, আপনার একাধিক নেন, 3টা নেন, 3টা নিয়ে 300 অ্যাম্পিয়ার করেন, সুবিধা হচ্ছে ব্যাকআপ টাইম পাবেন, আপনি ওর সাথে আরো একটা বাড়াতে পারবেন। 300 অ্যাম্পিয়ার নিলে এক জায়গায় আটকে যাবে কোথায়? 300 অ্যাম্পিয়ার যখন নিয়েছেন, 300 অ্যাম্পিয়ারটা নিয়ে আপনার মনে হলো যে না আমার আরো 100 বা 200 অ্যাম্পিয়ার বাড়ালে মনে হয় খুব ভালো হতো, যেমন ওনার চাহিদা বেড়ে গেছে, আপনারও যখন এখন 300 দরকার, ব্যাকআপ দরকার, আরো মনে হবে যে না আমার 300 অ্যাম্পিয়ারে বিভিন্ন লোড 2টা এসি চালিয়ে আমার মনে হয় সারা রাত যায়, বিভিন্ন আনুষঙ্গিক জিনিস চলে, আমার আরো একটা এসি হলো বা আরো লোড চললো, বা আরো আরেকটা ফ্লোরে আমি সাপ্লাই দিলাম, আমার নিজের আরেকটা ফ্লোর বাড়লো, তখন কিন্তু আপনি যখন 300 জায়গায় যখন 500 বা আরো 100 বা 200 অ্যাড হবে, এই 200 অ্যাড বা 100 অ্যাড আপনি করতে পারবেন না। এটা যখন 3টা ছিল, 3টা থেকে 4টা করলেন, 1 বছর পরে করলেন বা 2 বছর পরে করলেন, কিন্তু ওইটাতে 300 অ্যাম্পিয়ারের সাথে আরেকটা যে 100 অ্যাম্পিয়ার লাগাবেন, এটা কিন্তু পারবেন না। অনেকে পরামর্শ দিবে যে লাগাই দেন, হয়ে যাবে, কিন্তু ছোটটার চার্জ এবং ডিসচার্জ হবে, ছোটর উপর দিয়ে জুলুম হয়ে যাবে, কিন্তু বড়টা তো রিজার্ভে থাকবে, পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করবে, ওই বড়টা ছোট আগে চার্জ করবে, ডিসচার্জ হয়ে যাবে, ছোটটা চার্জ হবে, বড়টা হবে না। তো এটা ম্যাচ করা যাবে না। 300 অ্যাম্পিয়ার নিলে ওই আবার যখন চাহিদা বাড়াবেন, সেম মানে আরো একটা 300 অ্যাম্পিয়ার ওর সাথে অ্যাড করা লাগবে। 200 অ্যাম্পিয়ার যখন ব্যাটারি নেবেন কিনবেন, তখন 200 করে আপনাকে বাড়াতে হবে। 100 নিলে 100 করে, আপনি 600 করেন, 500 করেন, এই হচ্ছে সুবিধা। তো ঠিক আছে।